তাদের মন্ত্রণালয়ের যে কর্মকাণ্ডে স্থবিরতা ছিল গত ১৭ মাসে কিংবা আওয়ামী লীগ জমানাতে যে সকল অভিযোগ ছিল খুব দ্রুত সেই বিষয়গুলো উত্তীর্ণ করার জন্য বা সেই বিষয়গুলো থেকে বের হয়ে আসার জন্য তারা চমক সৃষ্টি করতে চাচ্ছে। পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরিয়ানী খাল কাটা শুরু করে দিয়েছেন। তথ্যমন্ত্রী যিনি আছেন জনাব জহিরুদ্দিন স্বপন, তিনি প্রেস ক্লাবে আসছেন, সংবাদপত্র সাংবাদিকদের সঙ্গে দহরম মহরম সম্পর্ক গড়ে তুলছেন এবং সাংবাদিকদের জন্য সচিবালয় রীতিমতো উন্মুক্ত করে দিয়েছেন। ক্রীড়ামন্ত্রী বা ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল সাহেব তিনি সেই ক্রীড়া সাংবাদিকদের জন্য তার দ্বার উন্মুক্ত করে দিয়েছেন। সেই আওয়ামী লীগ জমানাতে যে সকল বিখ্যাত ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা কিংবা সাকিব আল হাসান তাদেরকে আবার ক্রিকেট অঙ্গনে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছেন এবং ক্রিকেট অঙ্গনে যারা স্টার আওয়ামী লীগের স্টার তাদেরকেও একীভূত করে পুরো ক্রীড়াঙ্গনে স্বাভাবিকতা ফিরিয়ে আনার চেষ্টা করছেন। চাঁদাবাজির বিরুদ্ধে বিভিন্ন এমপি সংসদ সদস্য তারা খুব কঠোর অবস্থানে আছেন। অনেকে নিজে মামলা করেছেন, অনেকে অনেক কিছু ধরিয়ে দিয়েছেন। তারপর তারেক রহমান সাহেব তার যে কর্মকাণ্ড সেটা তো রীতিমতো হিন্দি সিনেমার যে নায়ক রয়েছেন অনিল কাপুর, বিখ্যাত একটা সিনেমা অনিল কাপুর অমরেশ পুরীর অভিনীত সেই বিখ্যাত নায়ক সিনেমা। তো সেই সিনেমাতে যেভাবে তিনি মাত্র ২৪ ঘন্টার জন্য রাষ্ট্র ক্ষমতা পেয়ে রাষ্ট্রের সব কিছু উলটপালট করে দিয়েছিলেন এবং মানুষের মধ্যে জোয়ার তৈরি করেছিলেন, তেমনি তারেক রহমান সাহেব ক্ষমতায় বসার পর থেকে গত কয়েকদিনে একের পর এক চমক তিনি সৃষ্টি করে চলেছেন। তো এই অবস্থার পাশাপাশি সরকার যে খুব সাধু বা একেবারে গোবেচারা নট লাইক দ্যাট, তারা জলে স্থলে অন্তরিক্ষে সব কাজ করে যাচ্ছে। তারা একই সঙ্গে নিজের দলকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, অন্যদিকে আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করা, আওয়ামী লীগের সঙ্গে একটা সম্পর্ক ভারসাম্যমূলক সম্পর্ক রক্ষা করা, আবার আওয়ামী লীগকে বাড়তে না দেওয়া বা আওয়ামী লীগের কারণে যেন তাদের কোনো অবস্থাতে নৈতিক পরাজয় না ঘটে, এই বিষয়গুলো তারা চিন্তাভাবনা করছেন এবং সেই বিষয়ে তারা কাজ করছেন। এবং তারা সবচেয়ে বেশি যে কাজ করছেন সেটি হলো গত ১৭ মাস ধরে প্রশাসন, রাজনীতি, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, সাংবাদিকতা, কূটনৈতিক পাড়া সব জায়গাতে জামাত এবং এনসিপি যুগপৎভাবে যে দুর্গগুলো তৈরি করেছিল সেই দুর্গগুলো তছনছ করে দেওয়ার তারা চেষ্টা করছেন। যেখানে জামাতের লোক ছিল, যেখানে এনসিপির লোক ছিল কিংবা জামাত এনসিপিকে রাজি খুশি করিয়ে এমনকি অর্থের বিনিময়ে যারা বড় বড় পদপদবিতে বসেছিল তাদের সবাইকে টার্গেট করে একটা বিরাট অংশকে ইতিমধ্যে ঝেঁটিয়ে বিদায় করে দেওয়া হয়েছে। অনেকে নিজের ইচ্ছায় চলে গেছে এবং আরও অনেককে টার্গেট করে খুব দ্রুত তাদেরকে বাদ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। গত ১৭ মাস ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং আইসিটির যিনি চিফ প্রসিকিউটর জনাব তাজুল, তারপর শিশির মনির, এদের নামগুলো যেভাবে আসছিল গত ২ দিনের মধ্যে এই নামগুলোর মোটামুটি একটা দফা রফা বিএনপি করে দিয়েছে। এর বাইরে বিচারাঙ্গন, পুলিশ বাহিনী, তারপর বিভিন্ন সিটি কর্পোরেশনে তাদের যে আধিপত্য ছিল সে আধিপত্য চুরমার করে দেওয়া হয়েছে। সকল সিটি কর্পোরেশনগুলোতে তাদের পছন্দের মানুষ প্রশাসক নিয়োগ করা হয়েছে এবং এ সকল সিটি কর্পোরেশন নির্বাচনের আগেই সেই সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকাণ্ড, ব্যবসায়িক কর্মকাণ্ড এবং সে সিটি কর্পোরেশন এলাকায় বসবাসরত জনগণের উপর বিএনপির আধিপত্য এবং প্রভাব এই দুটো বিস্তার করার জন্য তারা কাজ করে যাচ্ছে। খুব সতর্কতার সাথে তারা চীনের সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছে, পাকিস্তানের সাথে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করছে, আর ভারতকেও কিন্তু তারা ছেড়ে দিচ্ছে না। কিন্তু এক্ষেত্রে যে সমস্যাটা আমি দেখতে পাচ্ছি সেটি হলো যেভাবে সেনাবাহিনীতে পরিবর্তন করা হয়েছে
এতে স্পষ্টতই সেনাবাহিনীর মধ্যে যে ভারতীয় লবিস্ট গ্রুপগুলো ছিল তারা মারাত্মক দুর্বল হয়ে পড়েছে। তো ভারতের সাথে যদি বিএনপির সম্পর্ক হয়ও, সেই সম্পর্ক দিয়ে ভারত অতীতে আওয়ামী লীগের উপর যে প্রভাব বিস্তার করতে পেরেছে বা আওয়ামী লীগকে দিয়ে যে কাজগুলো করাতে পেরেছে সেই কাজগুলো তাদের পক্ষে করানো সম্ভব হবে না। এটাই রূঢ় বাস্তবতা। অন্যদিকে এই যে সেনাবাহিনীতে পরিবর্তন, পুলিশ বাহিনীতে পরিবর্তন এবং আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের সঙ্গে চীনের সাথে যে সম্পর্ক স্থাপনের যে তোড়জোড় চলছে, তার প্রেক্ষিতে আমলাতন্ত্রের মধ্যে এ দুটো দেশের প্রতি দুর্বলতা প্রদর্শন করার জন্য বহু আমলা 10 পায়ে দাঁড়িয়ে আছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে চীনের রাষ্ট্রদূত জনাব তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করেছেন। পাকিস্তান জাতীয়ভাবে সিদ্ধান্ত নিচ্ছে যে তাদের যে সবচেয়ে বড় জাতীয় অনুষ্ঠান, আমাদের দেশে যেমন 16ই ডিসেম্বর, তদ্রূপ তাদের দেশে যে সবচেয়ে বড় জাতীয় দিবস, অর্থাৎ যে তারিখে শেরেবাংলা একে ফজলুল হক লাহোর প্রস্তাব উত্থাপন করেছিলেন, সেই তারিখটিকে তারা উদযাপন করে তাদের জাতীয় উৎসব হিসেবে। এর কারণ হলো লাহোর প্রস্তাবের মাধ্যমে পাকিস্তান রাষ্ট্রের পতন হয়েছিল। তো এই দিবসটি উদযাপন করা হয় জাতীয়ভাবে, সামরিকভাবে এবং নানা যাকে বলা হয় পাবলিক অ্যান্ড প্রাইভেট যে এন্টারপ্রেনার যারা রয়েছেন তাদের উদ্যোগে। পুরো পাকিস্তানের এটিকে নওরোজ হিসাবে, মানে নববর্ষের যে একটা আনন্দ, আমাদের পহেলা বৈশাখের যে একটা সার্বজনীন আনন্দ, এরকম রাষ্ট্রীয় আনন্দ হিসাবে সেই দিবসটিকে পালন করা হয়। এবং আশ্চর্যের ব্যাপার হলো এবারে এই দিবসটিতে উজিরে আজম যিনি রয়েছেন পাকিস্তানের, তিনি সেনাপ্রধান যিনি রয়েছেন, তিনি রাজনৈতিক দলগুলো সবাই ঐক্যবদ্ধভাবে আমাদের উজিরে আজম জনাব তারেক রহমান সাহেবকে সেখানে আমন্ত্রণ জানানোর জন্য মোটামুটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। তাই যদি হয় সেটা আমাদের জন্য একদিকে ভালো, যে এই লবির মাধ্যমে আমরা চীনের সাথে ভালো সম্পর্ক স্থাপন করতে পারবো, আর সৌদি আরব, পাকিস্তান, আমেরিকার সঙ্গে একটা বলয় গড়ে উঠবে। ভারত রাগ হবে কিন্তু কিছু করতে পারবে না। এখন তারেক রহমান সাহেব যাবেন কি যাবেন না, বা এই আমন্ত্রণ যদি আবার গ্রহণ না করেন সেটাও কিন্তু তার জন্য ঝামেলা হয়ে যাবে। তো সব মিলিয়ে বঙ্গবন্ধু একবার কিন্তু এরকম বিপদে পড়েছিলেন। যখন ওআইসির সম্মেলন শুরু হলো স্বাধীনতার পর, বঙ্গবন্ধু চাইলেন যে তিনি সেখানে যাবেন। ভারত বলল যে না, তুমি যেতে পারবে না। এটা বঙ্গবন্ধুর জন্য খুব অসম্মানজনক ছিল। তো তিনি সঙ্গে সঙ্গে জুলফিকার আলী ভুট্টোকে বললেন যে ভুট্টোকে তিনি তুমি তুমি করে বলতেন, তো ভুট্টো তুমি আমাকে স্বীকৃতি দাও, তাড়াতাড়ি আমি পাকিস্তান আসবো। দ্যাট ওয়াজ দ্য রিলেশনশিপ অফ এ লিডার। তিনি বললেন যে নুসরাত কেমন আছে, মানে জুলফিকার আলী ভুট্টোর ওয়াইফ, নুসরাত কেমন আছে, বেনজির কেমন আছে, আমি আসবো, ওআইসিতে অংশগ্রহণ করব, তুমি আমাকে তাড়াতাড়ি স্বীকৃতি দাও। সেভাবে তাকে স্বীকৃতি দেওয়া হলো, তিনি ওআইসিতে গেলেন। এই যে ভারতের সাথে সম্পর্ক নষ্ট হলো, যার জন্য তার জীবন দিতে হয়েছিল। তো সেই জমানা কিন্তু এখন আর নেই। কিন্তু এখন জনাব তারেক রহমান সাহেব যদি ভারতকে ভয় পান, আবার আমেরিকাকেও ভয় পান, পাকিস্তানের সঙ্গে সম্পর্কে এক পা এগোতে চান, তাহলে তিনি সব কুল হারাবেন। তার কাছে দুটো অপশন। একটা অপশন হলো যে আওয়ামী লীগকে নিয়ে মিলেমিশে রাজনীতি করবেন ভারতের সাহায্য সহযোগিতা নিয়ে, এটা তার টপ প্রায়োরিটি। আর এই টপ প্রায়োরিটি করতে গিয়ে অন্যান্য যে শক্তিগুলো রয়েছে, আন্তর্জাতিক শক্তি আছে, তাদের সঙ্গে একটা জাস্ট সহনশীল সম্পর্ক রাখবেন। আর দ্বিতীয়ত হলো যে তিনি বর্তমানে যারা বিরোধী দল আছে, জামাত, তাদেরকে পরিপূর্ণভাবে তিনি মদত দিবেন জামাতকে শক্তিশালী করার জন্য, আওয়ামী লীগের বিকল্প শক্তি হিসেবে গড়ে তোলার জন্য, এবং একটা রিয়েল অপোজিশন পার্টি হিসেবে তার যে সকল সুযোগ সুবিধা দরকার রাষ্ট্রের পক্ষ থেকে সেই সুযোগ সুবিধা দিয়ে জামাতকে এতটা বিরোধ করে তুলবেন যে জামাতের অ্যাক্টিভিটিস দেখে লোকজন মনে করবে যে বাংলাদেশে এরা সত্যিকার বিরোধী দল, এখানে আওয়ামী লীগ দরকার নেই, আওয়ামী লীগের প্রয়োজনীয়তা নেই। এটা করবেন। আর পাকিস্তানের সাথে কৌশলগত সম্পর্ক করবেন, চীনের সঙ্গে কৌশলগত সম্পর্ক করবেন, আর আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কৌশলগত সম্পর্ক করবেন। আর এই ধারাবাহিকতায় কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব, এই রাষ্ট্রগুলোর সঙ্গে তার একটা ভালো সম্পর্ক হবে। এবং দ্বিতীয় ফেজে গিয়ে ইরান থাকবে কিন্তু চীনের মাধ্যমে, আর তুরস্কর সাথে তার একটা আলাদা সম্পর্ক গড়ে উঠবে। এই দুটো পন্থা ছাড়া তারেক রহমান সাহেবের আর কোনো বিকল্প নেই।
আর এই কাজগুলো তাকে করতে হবে কিন্তু ঝড়ের মতো। বাংলাদেশে তিনি যে কাজগুলো ঝড়ের গতিতে করার চেষ্টা করছেন, এগুলো শুধু চমক সৃষ্টি করবে কয়েকদিন, কিন্তু লং রানে রাষ্ট্র পরিচালনায়, সরকারের স্থিতিশীলতা রক্ষায় কিংবা কিভাবে তার সাথে কি ধরনের আচরণ করা হয়েছে 18 মাস, এগুলো তিনি বলতে চেয়েছেন এবং তিনি বলেছেন। তো সেখানে ওই সরকার গঠনের বিষয়টা, যে তিনি প্রধান বিচারপতিকে ফোন করলেন এবং পরামর্শ চাইলেন, কারণ সংবিধান অনুযায়ী অন্তর্বর্তী সরকার বলে কিছু নেই। আর তারা আলোচনায় ডিসাইড করেছেন যে এখানে জরুরি অবস্থা হবে না, সামরিক আইনও হবে না, এবং জাতীয় সরকারও হবে না, কেয়ারটেকারও হবে না। সো অন্তর্বর্তী সরকারই হতে হবে। তখন ওই 106-এর অনুচ্ছেদ অনুযায়ী একটা রেফারেন্স পাঠানো, এবং সেটা আম, প্রধান বিচারপতি ফুল বেঞ্চ নিয়ে আলোচনা করেছেন, তাকে টেলিফোনে তার কথাবার্তা হয়েছে। অর্থাৎ এখানেও একটা ইঙ্গিত আছে যে এই যে রেফারেন্স যে জবাবটা প্রধান বিচারপতি দিয়েছেন, যে হ্যাঁ, এই সময়ের প্রয়োজনে তত অন্তর্বর্তী সরকার গঠন করা যায়, সেটার হয়তো কোনো কাগজ নেই। মানে তিনি কিন্তু বলছেন যে আমার সাথে তার টেলিফোনে কথা হয়েছে। সো এখন 18 মাস আগে কিন্তু এইটা বলা হয়েছিল যে সুপ্রিম কোর্টের পরামর্শ অনুযায়ী ওই ভিত্তিতেই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। এটা সংবিধানে না থাকলেও এটা সময়ের প্রয়োজনে করা হয়েছে। কাজে তিনি সেটা ব্যাখ্যা করেছেন যে কিভাবে হয়েছে। হয়তো তিনি একটু রংচং হয়তো দিয়ে থাকতেও পারেন, নিজেকে একটু, তার নিজস্ব ভূমিকাটা হয়তো একটু বেশি বড় করে দেখাতে চেয়েছেন, যে আমি এটা করছি, আমি সিদ্ধান্ত নিলাম, আমি দৃঢ়ভাবে দাঁড়ালাম, আমার পাশে সেনাপ্রধান ছিলেন, ইত্যাদি ইত্যাদি। সো হয়তো সেটা তিনি করেছেন, কিন্তু এখানে প্রক্রিয়াগতভাবে কোনো মানে খারাপ কথা বা কোনো মানে বেফাস কথা বলেছেন বলে আমার মনে হলো না। কারণ যে প্রক্রিয়ার কথা বলেছেন, আমরা এই 18 মাস এই প্রক্রিয়ার কথাই জেনে এসেছি। এখন কে কখন কাকে ফোন করলেন, কিভাবে হলো, সেটা তিনি একটু ব্যাখ্যা দিয়েছেন, এইটুকু। এখানে আমি কোনো যেমন হ্যাঁ, এখানে আমি কোনো মানে বিতর্ক বিতর্ক করার বিষয় খুঁজে পাচ্ছি না, মানে জামাতের আমি জামাতে আমি যেভাবে খুঁজে পাচ্ছি না। শফিকুর রহমান যে বিষয়টি বিশেষ করে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন যে আম, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের যে বিষয়টি বা পদত্যাগ পত্রটি হুম, দেখা না দেখা বা পাওয়া না পাওয়া, থাকা না থাকা বিষয়ে একটা বিতর্ক ছিল। সেটি মানবজমিনের সম্পাদক সিনিয়র সাংবাদিক মতিউর রহমান চৌধুরীকে দেওয়া একটা সাক্ষাৎকারে তিনি বলেছেন যে এই ধরনের পদত্যাগপত্র আমি দেখিনি। হুম, এখন যেহেতু সরকার গঠন হয়েছে, সেই আলোকে রাষ্ট্রপতি কথা বলেছেন পরবর্তীতে কালের কণ্ঠকে দেওয়া সাক্ষাৎকারে, এবং সেখানে তিনি ওই বিষয়গুলো অ্যাভয়েড করে গেছেন, যার পরিপ্রেক্ষিতে তিনি বলছেন যে এর আগে রাষ্ট্রপতি কি বলেছেন, মাঝখানে তিনি আবার অন্য কথা বললেন, এখন হুম। এসে আবার সেই বিষয়গুলো বলছেন না। আসলে কি ওই পদত্যাগ পত্র থাকা বা না থাক, মানে থাক বা না থাক, হুম। মানে এখন আর ওইগুলো কোনো কার্যকারিতা আছে, মানে যদি না, না দিয়েও না, থাকে পদত্যাগ পত্র? না, এটা তো এখন টোটালি ইররেলেভেন্ট, অপ্রাসঙ্গিক একটা বিষয় হয়ে গেছে, যে শেখ হাসিনা আদৌ কোনো পদত্যাগপত্র সই করে রাষ্ট্রপতিকে দিয়েছিলেন কিনা। কারণ জি। 18 মাস পার হয়ে গেছে, একটা সরকার 18 মাস রাজত্ব করে গেছে, নির্বাচন দিয়েছে, নতুন একটা সরকার শপথ নিয়ে ক্ষমতায় এসছে। কিন্তু ব্যাপারটা হলো যে কালের কণ্ঠের সাক্ষাৎকারে কিন্তু কোনো প্রশ্ন ছিল না শেখ হাসিনার পদত্যাগপত্র নিয়ে। এবং তিনি হুম, যেহেতু প্রশ্ন ছিল না, সেহেতু তিনি কোনো কোনো ওই প্রসঙ্গে কোনো কথাই বলেননি। তিনি কিন্তু যেসব বিষয়ে প্রশ্ন করা হয়েছে ঠিক সেই সব বিষয়ে তিনি কথা বলে গেছেন। আম, এখানে তিনি আহ, প্রথম পর্ব যেটা প্রকাশ করলো কালের কণ্ঠ, সেখানে ছিল যে প্রধানমন্ত্রী আসার কথা ছিল, যে প্রধানমন্ত্রী আসবেন তিনি জানতেন, আসার কথা ছিল, হুম, কিন্তু তারপর তিনি আসেননি। এটা কিন্তু তিনি বলেছেন তিনি আসেননি, এবং পরে জানতে পারলেন যে তিনি ভারতে চলে গেছেন। অর্থাৎ তার মানে কি, তার সাথে প্রধানমন্ত্রী দেখাই হয়নি। তাহলে পদত্যাগপত্র হস্তান্তর করা হবে কি করে? এখানে কিন্তু একটা ইঙ্গিত আছে যে ওইরকম কোনো হস্তান্তর হয়নি, কারণ তার সাথে তো প্রধানমন্ত্রী দেখাই হয়নি। এই কথা তো তিনি প্রথম মানে সাক্ষাৎকারের প্রথম পর্ব যেটা কালের কণ্ঠ প্রকাশ করলো হুম, সেটাতেই তিনি বলেছেন। কিন্তু এক্সপ্লিসিটলি বলেননি, যেহেতু তাকে প্রশ্ন করা হয়নি, যে আমি কোনো পদত্যাগপত্র পাইনি। এই কথাটা তিনি বলেননি, কারণ প্রশ্ন করেননি। হয়তো প্রশ্ন করতে পারতেন তারা, যে তাহলে উনার পদত্যাগপত্র আপনি পেলেন কি করে, তখন সে হয়তো বলতো যে আমি এসব কিছু পাইনি। কিন্তু এখানে একটা ইঙ্গিত আছে, যেহেতু প্রধানমন্ত্রীর সাথে তার দেখা হয়নি, হুম। সেহেতু হয়তো কোনো পদত্যাগপত্র তিনি পাননি, যেটা তিনি আগে বলেছেন ওই মতিউর রহমান চৌধুরীকে। বিশেষ করে কোনো মহলের পক্ষ থেকে আহ এমন দাবি করা হচ্ছে যে রাষ্ট্রপতি বিএনপির একটা সিম্প্যাথি পাওয়ার চেষ্টা করছেন, বিএনপি কে বেশ দায়িত্বশীল একটি দল হিসেবে আহ তিনি তুলে ধরার চেষ্টা করছেন।
এটা সত্যি কথা, বিএনপির কারণেই তার অপসারণের বিষয়টি একেবারেই মুখ থুবড়ে পড়ে, এটি তো আমরা জানি। যাই হোক, যেহেতু রাষ্ট্রপতির মেয়াদ আছে 2028-এর এপ্রিল পর্যন্ত, এখনো বলা যায় 2 বছরের বেশি সময়, অনেকে মন্তব্য করছেন যে বিএনপি সিম্প্যাথি পেয়ে তিনি রাষ্ট্রপতি পদে থেকে যাওয়ার চেষ্টা করছেন, এবং তিনি নিজেও এই মন্তব্য করেছেন সাক্ষাৎকারে যে এটি বিএনপির উপর নির্ভর করছে তারা কি করবে রাষ্ট্রপতির বিষয়ে। আসলে কি তিনি সিম্প্যাথি পাওয়ার চেষ্টা করছেন, বা যদি করেও থাকেন সেখানে আপত্তি জানানোর কিছু আছে কিনা? না, আমার মনে হয় না তিনি বিএনপির সিম্প্যাথি অর্জন করার চেষ্টা করছেন। আমার মনে হয় তিনি সিনসিয়ারলি, তিনি বিএনপি সম্পর্কে এবং তারেক রহমান সম্পর্কে যেসব কথা বলছেন সেগুলো তিনি খুব সিনসিয়ারলি বলছেন। কারণ বিএনপি নির্বাচিত হওয়ায় এবং তারেক রহমান তার সাথে যে আচরণ করেছে, তাকে রাষ্ট্রপতি যে সম্মান পাওয়া দরকার বা যে প্রাপ্য, একটা রাষ্ট্রপতির যে সম্মান প্রাপ্য, তারেক রহমান তাকে কিন্তু সেই সম্মানটা দিয়েছেন। এবং আজকে হয়তো আপনি পত্রিকায় দেখেছেন যে সরওয়ার আলমকে রাষ্ট্রপতির প্রেস সচিব নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ ইউনূস সরকার তার প্রেস সচিব এবং তার পুরো প্রেস টিমটাকে প্রত্যাহার করে নিয়েছিল, যাতে তার কোনো মানে প্রেসের সাথে কোনো যোগাযোগই যাতে না থাকে। তো এই বিএনপি সরকার এসে তার প্রেস সচিব নিয়োগ করেছে। তার মানে কিন্তু রাষ্ট্রপতি যা থাকা দরকার সেগুলো বিএনপি করছে। তো কাজেই তার একটা কৃতজ্ঞতা প্রকাশ করার ব্যাপারই আছে, কারণ 18 মাস যেই আচরণ তিনি পেয়েছেন অন্তর্বর্তী সরকারের কাছ থেকে, তারপর বিএনপি এখন যে আচরণ করছে, তিনি তো মানে এক ধরনের কৃতজ্ঞতা বোধ তার থাকবেই। আরেকটা জিনিস হচ্ছে, আপনি যদি এই দ্বিতীয় পর্বের যেই সাক্ষাৎকারে যে দ্বিতীয় পর্বটা প্রকাশ করেছে কালের কণ্ঠ, সেখানে শেষের দিকে কিন্তু তার প্রেসিডেন্ট থাকা না থাকা নিয়ে প্রশ্ন আছে। এবং তিনি পরিষ্কার বলেছেন যে রয়টার্সকে তিনি যে কথাটা বলেছিলেন যে তিনি আর প্রেসিডেন্ট থাকবেন না, সেটা একটা ক্ষোভ থেকে বলেছিলেন। মানে ওই মানে থাকবেনই না এমন না, ও একটা ক্ষোভ থেকে বলেছিলেন। কিন্তু ওই পরিস্থিতি আর নেই, দেয়ারফর সেই ক্ষোভও এখন নেই। কিন্তু তিনি বলছেন যে মূল বিষয় হলো বিএনপি যদি চায় তিনি চলে যান, কারণ তারা তাদের পছন্দ অনুযায়ী কাউকে প্রেসিডেন্ট করবেন, তাহলে তার কোনো আপত্তি নেই, তিনি সম্মানের সাথে চলে যাবেন। এবং ইংরেজিতে বলছেন আই আই লাভ টু গো, তার মানে তিনি যেতে পারলেই মানে মানে ভালো লাগবে তার। কিন্তু বলেছেন তারা যদি বলে তুমি থাকো আমি থাকবো, তারা যদি বলে তুমি চলে যাও আমি মানে সসম্মানে চলে যেতে প্রস্তুত। কাজে তিনি কিন্তু বলেননি যে না, তার 2 বছরের মেয়াদ আছে সেটা তিনি পূর্ণ করে যেতে চান। কারণ তিনি খুব ভালো করে জানেন যে এটা হচ্ছে রাজনৈতিক ব্যাপার, এবং রাজনৈতিকভাবে যদি নির্বাচিত সরকারের পক্ষে আগের সরকারের মনোনীত প্রেসিডেন্ট নিয়ে কাজ করা ডিফিকাল্ট হয়, তাহলে নতুন সরকার তাকে অনুরোধ করতেই পারে যে আপনার হয়তো যাওয়া উচিত, কারণ এই পরিস্থিতিতে 2টা বছর একটা ঝামেলা হবে। So, এখন বিএনপি সেটা করবে কি করবে না সেটা বিএনপির ব্যাপার, কিন্তু রাষ্ট্রপতি পরিষ্কার করে দিয়েছেন যে বিএনপি চাইলে তিনি চলে যাবেন এবং মানে খুশি মনেই যাবেন। এরকম কি, মানে একেবারে ইরেলিভেন্ট প্রশ্ন, তারপরে মানুষের মনের মধ্যে এই ধরনের প্রশ্ন কি দিচ্ছে বিধায় আমি এই প্রশ্নটি আপনাকে করছি, যে এরকম কি মনে করার কোনো কারণ আছে কিনা যে বিএনপি বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবকে রেখে দিতে চাইবে, বা রেখে দেওয়ার কোনো সম্ভাবনা আছে? এখন এটা হতে পারে বিএনপি, বিশেষ করে তারেক রহমান যদি মনে করে যে আমি একটা নতুন রাজনৈতিক সংস্কৃতি সৃষ্টি করতে চাই, যেখানে আমরা নির্বাচিত, আমরা সব নিয়ে নিব, সব দখল করে নিব, সেই সংস্কৃতি আমরা মানে হয়ে আসছে বাংলাদেশে, সেখান থেকে আমরা একটু পরিবর্তন করতে চাই, তিনি যদি মনে করেন, তাহলে হয়তো এইটা হচ্ছে তার জন্য একটা সুযোগ যে এই রাষ্ট্রপতির আরো 2 বছর মেয়াদ আছে, আমি এখানে হাত দিব না। কারণ এটা রাষ্ট্রপতি, এটা সব মানে অন্য সবকিছুর ঊর্ধ্বে এই এই পজিশনটা, এবং তার কাছ থেকে আমরা শপথ নিয়েছি। তিনি পার্লামেন্টের অধিবেশন ডেকেছেন, তিনি পার্লামেন্টের প্রথম অধিবেশনে ভাষণ দিবেন, সরকারের ভাষণটা রাষ্ট্রপতি দেয়। সো এই সবই হবে এই রাষ্ট্রপতির হাত দিয়ে। তাহলে তিনি যদি মনে করেন যে আমি যদি এই রাষ্ট্রপতির দিকে হাত না দিয়ে তাকে তার 2 বছর পূরণ করতে সুযোগ দিই, তাহলে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। আগে মানে সাধারণত সরকার পরিবর্তন হলেই সবাই মনে করে যে রাষ্ট্রপতিকেই প্রথমে সরানো দরকার আর কি, আমাদের লোক না। আমি নিশ্চিত যে বিএনপির অনেক ক্যান্ডিডেট আছে যারা হয়তো আশা করছেন যে তাদেরকে রাষ্ট্রপতি বানানো হবে, কিন্তু তাদেরকে হয় এখনই বানানো হবে, এই বছরই বানানো হবে, না হয় 2 বছর ওয়েট করতে হবে। এখন এই সবই নির্ভর করবে যে তারেক রহমান কি দৃষ্টান্ত স্থাপন করতে চান। তিনি যদি বলেন শাহাবুদ্দিনকে যে না এটা সম্ভব না, আপনি চলে যান, কারণ এটা মানে রাজনীতির জন্য ডিফিকাল্ট হয়ে যাবে, বিশেষ করে আপনার এই জুলাই সনদের প্রস্তাবনা অনুযায়ী যদি রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করা হয়, যেখানে তিনি কয়েকটা কমিশনের, গুরুত্বপূর্ণ কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের নিয়োগ করতে পারবেন সরকারের পরামর্শ ছাড়াই, এটা যদি হয় তাহলে বিএনপি হয়তো শাহাবুদ্দিনকে সেখানে রাখতে চাইবে না।
হয়তো চাইবে তাদের নিজের লোক ওখানে দিতে, যদি ওই ওই সংশোধনীটা যদি এই অধিবেশনে পাশ হয়। কিন্তু সেটির কি কোনো সম্ভাবনা আছে জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতির এরকম প্রভূত ক্ষমতার অধিকারী করা? মানে এখানে এটা তো জুলাই সনদে তো এটা তো একটা প্রস্তাব, জুলাই সনদের একটা প্রস্তাবে তো এই কথাটাই আছে কয়েকটা, যদিও বিএনপির কিছু আপত্তি আছে সেটা নিয়ে। হ্যাঁ, আম, এবং জুলাই সনদটা তারা ওইভাবে পাশও করবে না, যার সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও তারা শপথ নেয়নি। তারা কিছু কিছু হয়তো পাশ করবে, তাদের 21 দফা কর্মসূচির মধ্যে যেগুলো রয়েছে সেগুলোর সাথে, যেগুলো জুলাই সনদের সাথে সামঞ্জস্যতা রয়েছে, হয়তো সেগুলো করবে। প্রশ্ন হচ্ছে যে তাহলে জামাতের আমির কি এরকম একটি আশঙ্কা থেকেই এখন এই ধরনের বিরোধিতা করছে, মানে আহ, রাষ্ট্রপতির যে সাক্ষাৎকার সেটিতে, যে হয়তো বিএনপির সঙ্গে এক ধরনের এলাই হয়ে থাকতে পারে রাষ্ট্রপতির, এবং যেহেতু জামাত এবং এনসিপি শুরু থেকেই বর্তমান রাষ্ট্রপতির অপসারণ চেয়ে আসছিল, এবং সেই রাষ্ট্রপতির অধীনে মন্ত্রিসভার সদস্যরা শপথ নিয়েছেন, এই ধরনের কোনো একটা জায়গা থেকে, সেই আশঙ্কা থেকে এই ধরনের মন্তব্য কিনা ডক্টর শফিকুর রহমানের? আমার এখন আমি জানি না জামাতের নেতা কি ষড়যন্ত্রের কথা আভাস তিনি পাচ্ছেন, বা হুম, হুম, রাষ্ট্রপতি আদৌ কি করতে পারে এখন। তিনি কি, তিনি যদি মনে করেন যে রাষ্ট্রপতি হচ্ছে একটা সেতুবন্ধন, এই বিএনপি সরকারের সাথে আওয়ামী লীগের একটা সেতুবন্ধন হিসেবে কাজ করতে পারে, সেটা একটা ধারণা তার মাথায় থাকতে পারে। কিন্তু রাষ্ট্রপতি তার সাক্ষাৎকারে কোনো ইন্ডিকেশন দেননি যে তিনি আওয়ামী লীগের সাথে তার কোনো যোগাযোগ আছে, বা আওয়ামী লীগ নিয়ে তিনি আদৌ কোনো, তার হুম, কোনো ভাবনা আছে। এবং তিনি এটাও বলছেন যে রাষ্ট্রপতি যখন আর থাকবেন না, তিনি মানে তার আইনি পেশায় ফিরে যাবেন, কাজেই রাজনীতিতেও থাকবেন এরকম কোনো আভাস তিনি দেননি। কাজেই জামাতের নেতা কি, মানে কি ভাবছেন যে আম, মানে রাষ্ট্রপতি কেন তাদের প্রতি একটা হুমকি হবে আমি জানি না। রাষ্ট্রপতির সাথে সেনাপ্রধান, সামরিক বাহিনী ভালো সম্পর্ক, কারণ সামরিক বাহিনী সবসময় মনে করে রাষ্ট্রপতি হচ্ছে হুম, হুম, সুপ্রিম কমান্ডার, right. সর্বাধীন। কাজেই এবং তারা সশস্ত্র তাকে, বাহিনীর প্রধান। হ্যাঁ, তারা তাকে, এবং তিনি হচ্ছেন এই সাংবিধানিক সাংবিধানিক কি বলবো, কন্টিনিউটি, যে ধারাবাহিকতা, সেটার একটা একটা প্রতীক। তিনি একমাত্র ধারাবাহিকতা রক্ষা করেছেন এই গত 18 মাসে। আর কোনো কিছুতেই তো সাংবিধানিক ধারাবাহিকতা বালাই ছিল না, শুধুমাত্র রাষ্ট্রপতির অবস্থান ছিল, এবং সেটা সামরিক বাহিনী একেবারে রিলিজিয়াসলি তারা প্রোটেক্ট করে গেছে। কাজেই রাষ্ট্রপতির সাথে সামরিক বাহিনীর একটা ভালো সম্পর্ক আছে, কোনো সন্দেহ নেই। এখন তারেক রহমান যদি চায় যে এই জিনিসটায়, যেটা বাংলাদেশকে স্টেবল রাখতে পারে, সেটা তিনি মেনটেন করবেন, কন্টিনিউ করবেন, তাহলে তিনি করতেই পারেন। এবং সেটা জামাতের নেতার কেন আহ, বুকে আগুন ধরায় দিবে আমি জানি না। বরং কাকতালীয় ভাবে আমরা দেখলাম যে আওয়ামী লীগের কেউ কেউ যে মানসিকতা পোষণ করছেন রাষ্ট্রপতির উদ্দেশ্যে, যে রাষ্ট্রপতির সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করছে বিএনপির, বা টিকে থাকার চেষ্টা করছেন, ঠিক একই ধরনের মানসিকতা আমরা দেখছি জামাতের মধ্যে। এখানে জামাত আবার আওয়ামী লীগের একটি অংশের মধ্যে কাকতালীয় একটা মেল, এটি কি কোনো মিরাকল, নাকি যার যার হিসাবে জায়গা থেকে? না, আমি যখন তার সাক্ষাৎকারটা পড়ছিলাম এবং তিনি যেভাবে তারেক রহমানের প্রশংসা করছেন এবং বিএনপির প্রশংসা করছেন, আমি ভাবলাম যে অনেক আওয়ামী লীগ আর এটা পড়বে আর তাদের গা জ্বালা করবে, কারণ তিনি বিএনপির প্রশংসা করছেন। কিন্তু তিনি তো বিএনপির প্রশংসা করছেন নির্দিষ্ট কারণে, এবং তিনি খুব অবজেক্টিভলি কথাগুলো বলছেন, কারণ বিএনপি তার পাশে দাঁড়িয়েছিল যখন এনসিপি জামাত এরা, এনসিপি হতো না কারণ তখন বোধহয় এনসিপি জন্ম হয়নি, আম, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ, জামাত শিবিরের কিছু লোকজন, ইনকিলাব মঞ্চ, এরা যখন রাষ্ট্রপতিকে অপসারণ করার জন্য আন্দোলন করছিল, তখন তো বিএনপি খুব সলিডলি এটার বিরুদ্ধে দাঁড়িয়েছিল। কাজেই রাষ্ট্রপতির তো বিএনপির প্রতি একটা কৃতজ্ঞতা থাকবেই। এবং তারপরে যেটা বলছিলাম যে তারেক রহমান তার সাথে যে আচরণ করেছেন, তার কৃতজ্ঞতা তো আরো বাড়বে বিএনপির প্রতি। কাজেই সেটা তো অবাক হওয়ারও কিছু নেই, এবং আওয়ামী লীগের আসলে গা জ্বালা করারও কিছু নেই। তিনি যা করছেন সেটা মানে একটা বাস্তব অভিজ্ঞতা থেকে তিনি করছেন। কিন্তু দায়িত্বশীলদের, আওয়ামী লীগের দায়িত্বশীলদের জায়গা থেকে কেউ কেউ মন্তব্য করছেন যে আহ যদি আওয়ামী লীগ কখনো আবার ক্ষমতায় আসে, তাহলে দলীয় হাইকমান্ড বা শেখ হাসিনা যেন এই ধরনের ভুল না করেন যে সাবেক কোনো আমলাকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেওয়া। মানে তারা এতটাই ডিসঅ্যাপয়েন্টেড রাষ্ট্রপতির এই এই ধরনের এখন মন্তব্যে। হ্যাঁ, এইটা আপনি বলতে পারেন যে যখন মোহাম্মদ শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি করা হয়, তখন অনেকেরই চোখ ছাড়া বেড়া হয়ে গেছিল যে কে এই লোক। অনেকে আমিও তাকে, আমিও হ্যাঁ, অনেকে তাকে চিনতেন, তার মানে দুর্নীতি দমন কমিশনে তার কাজ এবং অথবা অকাজ, তার না, তার জাজ। নামে
তার নামে অনেক দুর্নাম আছে, এস আলমের সাথে তার মানে যোগাযোগ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো অনেকেই খুব আশ্চর্য হয়েছিলেন যে ইনাকে কেন, আওয়ামী লীগে কি প্রবীণ বা অভিজ্ঞ রাজনীতিকের অভাব, যা মানে যে আওয়ামী লীগ জিল্লুর রহমানকে রাষ্ট্রপতি করেছিল, আব্দুল হামিদ 10 বছর রাষ্ট্রপতি ছিলেন, তারা কেন এরকম আব্দুল হামিদ বা জিল্লুর রহমানের মতো একজন প্রবীণ এবং রেসপেক্টেড নেতাকে খুঁজে পেলেন না রাষ্ট্রপতি করার জন্য? ওয়াই মোহাম্মদ শাহাবুদ্দিন, কোথা থেকে আসলেন তিনি? অনেকে কিন্তু তখন এই মন্তব্যটা করেছিল। সো হ্যাঁ, এটা আওয়ামী লীগের জন্য একটা লেসন, কিন্তু লেসনটা আবার কেন এই লেসনটা তাদের শিখতে হবে? তারা তো খুব ভালো করেই জানে যে তারা যদি রাষ্ট্রপতিকে নিয়ে শান্তিতে থাকতে চায়, তাহলে দলের ভেতর থেকেই কাউকে দিতে হবে। এমনকি বিএনপি তো দলের ভেতর থেকে দিয়েও শান্তি পেল না যখন বি চৌধুরী রাষ্ট্রপতি ছিলেন। তাকে তো 1 বছরে যেতে না যেতেই তাকে ফোর্স করলো রিজাইন করতে বিএনপি। অথচ তাদের মন্তব্যটা কিন্তু কোনো ধরনের শকিং এর জায়গা থেকে এই ধরনের মন্তব্য করছেন, যারা এই ধরনের কথা বলছেন যে সাবেক কোনো আমলা বা এই ধরনের ব্যক্তিকে রাষ্ট্রপতি দেওয়া ঠিক হয়নি বা ঠিক হবে না ভবিষ্যতে। আসলে কি রাষ্ট্রপতি কিছু করা ছিল আওয়ামী লীগের পক্ষে তার ওই চেয়ারে বসে অবরুদ্ধ অবস্থায়? না না, মানে 5ই অগস্ট রাষ্ট্রপতি করার কিছুই ছিল না। তার দায়িত্ব মানে কাজ একটাই ছিল, যে বঙ্গভবনে বসে প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করা। সেটাও তিনি করেননি, কারণ প্রধানমন্ত্রী তার সাথে দেখাই করতে পারেননি, তার আগে তিনি ভারতে চলে গেছেন। তারপরে তিনি যেটা করেছেন, সেনা প্রধানের সাথে কাজ করেছেন। এই অন্তর্বর্তী সরকার গঠনে তার একটা ভূমিকা ছিল এবং সেটা তাকে করতেই হতো, কারণ তিনি রাষ্ট্রপতি। সো যত দূর সম্ভব পরিস্থিতিকে সামাল দেওয়ার তার একটা দায়িত্ব, যদিও তার কোনো নির্বাহী ক্ষমতা নেই। কিন্তু যেহেতু তিনি একটা সাংবিধানিক প্রতীক, কন্টিনিউটির একটা প্রতীক, একটা স্তম্ভ, তাকে একটা দায়িত্ব পালন করতে হয়েছে এবং তিনি সেই দায়িত্বটা পালন করেছেন। সো এটা সেনাপ্রধান যখন কোনো তার আত্মজীবনী লিখবেন, আমরা হয়তো আরো অনেক কিছু জানতে পারবো। নিঃসন্দেহে। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যাই, একটা প্রশ্নের উত্তর নেওয়ার চেষ্টা করব আমরা এবং শেষ করব এই অনুষ্ঠান। সেটি হচ্ছে, আপনি দেখেছেন সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের পাশে একজন ছাত্রর সাথে বচসা হয় পুলিশের কর্মকর্তাদের, রমনা জোনের সম্ভবত নাকি ডিসি মাসুদের, এবং ওখানে কয়েকজন পুলিশ কনস্টেবল ছিল। ওই শিক্ষার্থীর উপরে লাঠিচার্জ করা হয়, বেদম মারপিট করা হয়, মাথায় আঘাত করা হয়, এবং ওইখানে দায়িত্বরত অবস্থায় দুজন সাংবাদিকও আহত হন, পুলিশের লাঠিপেটার শিকার হন। কেন এমনটি ঘটছে? মানে পুলিশের এটি কি আজীবনের চরিত্র, নাকি পুলিশ ওই জায়গায় ঠিক কাজটি করেছে আপনার মনে হয়? না, এটা বলতে পারেন পুলিশের এক রকমের মানে আজীবনের চরিত্র। আপনি দেখেন, যাকে মার দেওয়া হয়েছে, সে ছেলে আজকে ও তাদের প্রতিবাদ সভায় একটা ভাষণ দিয়েছে এবং খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছে, যে আজকে আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং আমার সাথে সাংবাদিক ছিল বলে এই ঘটনাটা ভিডিওতে ধারণ করা হয়েছে, এবং এই ভিডিওতে ধারণ করার কারণেই আজকে আমরা প্রতিবাদের সুযোগ পাচ্ছি এবং এটা একটা প্রতিকারের আহ, সুযোগ আছে। কিন্তু অনেক সাধারণ মানুষ আছে যারা এরকম হেনস্থার শিকার হয়, তাদের কাছে তাদের ভিডিও কেউ করে না, তাদের সাথে সাংবাদিক থাকে না। তাদের কি হচ্ছে? তারা কি সুবিচার পাচ্ছে? পাচ্ছে না। কাজেই এই যে 4জন পুলিশকে ক্লোজ করা হলো এই ঘটনার জন্য, এই 4জন তো হচ্ছে একটা সিমটম, এরা তো ব্যাধি না। ব্যাধিটাকে Right. ট্যাকেল করতে হবে সরকারকে, যে পুলিশ যেন বুঝে যে সাধারণ নাগরিকের উপর আপনি এইভাবে হাত তুলতে পারবেন না। মানে ওই ছেলেকে ক্রাউডের মধ্যে থেকে ধরে নিয়ে ছোঁ মেরে নিয়ে মাটিতে ফেলে পিটানো হলো। এটা তো খুবই একটা কি বলবো নৃশংস ঘটনা। এবং এটার জন্য আহ, শুধু যারা করেছে তাদের তো শাস্তি হওয়া উচিতই, কিন্তু একই সাথে মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশকে একেবারে নির্দেশ দেওয়া উচিত যে ইউ ক্যানট ডু দিস। মানে সে যেই হোক, এটা ছিল ইউনিভার্সিটির ছাত্র, সাথে সাংবাদিক ছিল, সেজন্য সারা দেশ জেনে গেছে। কিন্তু এরকম ঘটনা আরো ঘটছে, অসংখ্য যেখানে ঘটছে। হ্যাঁ ঘটছে। সো এইসব যাতে না ঘটে, বিশেষ করে নিরীহ সাধারণ জনগণ যাদের সেই ক্ষমতা নাই এই ধরনের প্রতিবাদ অর্গানাইজ করার, আম, তারা যাতে এই ধরনের নির্যাতনের শিকার না হয়, সেটা এনশিওর করার দায়িত্ব কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তো এই ঘটনা থেকে যদি এই ঘটনাকে ধরে একটা বড় রিফর্ম, মানে যেই রিফর্ম অবভিয়াসলি অন্তর্বর্তী সরকার করে যায়নি, তারা গেছেন অন্য লাইনে। সো এই ধরনের রিফর্মই দরকার পুলিশ বাহিনীতে, যে সাধারণ মানুষের সাথে তাদের কি আচরণ করা উচিত। মানে পথে ঘাটে মানুষকে হেনস্থা করা, বা মানুষ যদি পাল্টা জবাব দেয় বা পাল্টা আপনাকে প্রশ্ন করে, তার মানেই না যে আপনি তাকে পিটাতে পারেন। মানুষ প্রশ্ন করবে। পুলিশ যদি বলে যে তুমি কোথায় যাচ্ছ, সে হয়তো বলতে পারে যে আমি কোথায় যাচ্ছি সেটা আপনাকে কেন বলতে হবে হঠাৎ।
এখানে। হ্যাঁ, এবং ঠিক আছে, সে বলতে পারে যে আমি ওখানে যাচ্ছি। তারপরে যে এই যে কথা, কেন যাচ্ছ, কি করছো, এটা কি, ওটা কি, তো এটা একটা হয়রানির পর্যায়ে চলে যায়। তো মানুষ তো প্রতিবাদ করবে। এখন প্রতিবাদ করলে যদি মার খেতে হয়, তাহলে কি মানে এটা তো হতে না, পারে না। বিট্টু তার কাছ থেকে কোনো ধরনের কোনো মাদকের কোনো কিছু কিন্তু উদ্ধার করা হয়নি। সে সোহরাওয়ার্দী উদ্যানের ওই জায়গা থেকে, ভিতর থেকে হেঁটে আসছিল, হয়তো শর্টকাটেই আসছিল, অথবা ধরে নিলাম, আমি তর্কের খাতে ধরে নিলাম যে মাদক সেবন করছে, কিন্তু পাইনি তো, কোনো প্রমাণ তো পাইনি। না, তাহলে এই যে এই ধরনের বিহেভিয়ার, এবং আরো একটি প্রশ্ন যে ডিসি মাসুদ সাহেবের ইশারাতেই নিশ্চয়ই কনস্টেবল যারা ছিল তারা তার গায়ে হাত তুলেছে, তার ইশারা বা সিগন্যাল ছাড়া তারা এগুলো কিছু করেনি। সেখানে 4 জন পুলিশকে ক্লোজ করা হলো, আর এই যে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঠিকই বহাল তবিয়তে থাকে। তিনি আবার বড় বড় সাফাই গাইছেন যে হ্যাঁ, 4 জনকে ক্লোজ করা হয়েছে, তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। মানে তাহলে কি হবে? এইগুলো কিসের? মানে এইগুলো করে কোনো লাভ না, আছে কিনা? এটাই তো মানে অ্যাকাউন্টেবিলিটিটা কার? অ্যাকাউন্টেবিলিটিটা তো হতে হবে যে কমান্ডে তার। এখন এসি মাসুদ আমি জানি না উনি উনি কি ভূমিকা রেখেছিলেন এখানে, কিন্তু তিনি যদি তার আশ্বাসে বা তার ইশারায় যদি এই পুলিশ এই কাণ্ডটা করে থাকে, তাহলে তো মানে প্রথমেই তাকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে যে তুমি হচ্ছে রেসপন্সিবল এটার জন্য। তো ওইটাই। আরেকটা জিনিস হচ্ছে কি, আপনার মনে আছে এক সময় এই লেক সড়ক দিয়ে, এই সংসদ ভবনের উত্তর প্লাজার পাশ দিয়ে যে লেক সড়ক, সেখান দিয়ে কোনো ইয়াং ছেলে মেয়ে যদি হাঁটতো, পুলিশ গিয়ে তাদেরকে ধরতো এবং বলতো যে বাসায় খবর দিব, টাকা পয়সা দাও। তো এগুলো হচ্ছে কি, যখনই পুলিশকে এই ধরনের একটা নির্দেশ বা পাওয়ার দেওয়া হবে যে তোমরা র্যান্ডম ছেলে মেয়েদেরকে ধরে জিজ্ঞাসাবাদ করতে পারবে, তখনই কিন্তু এই এই দুর্নীতি, এই পিটাপিটি এগুলার চলে আসবে। যে যদি কোনো মানে বেসিক্যালি কার্যক্রম নিষিদ্ধ এবং স্থগিত, মানে কি আওয়ামী লীগ অথবা ছাত্রলীগ, এই দুই সংগঠনের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি যদি জামিনে মুক্তি পায়, জামিনে মুক্তি পেলে তাকে জামিন হওয়ার পর তারপর আরেকটা মামলায় তাকে শোন অ্যারেস্ট দেখিয়ে আটকে রাখতে হবে। মানে তাদেরকে বাইরে বেরোতে দেওয়া হবে না। এখন এই কথাটা উনি বলছেন কাকে? সমস্ত পুলিশদেরকে, মানে ওনার বিভাগের। এবং উনি এটাও বলেছেন এই জিনিসটা ওনার কাছে উপরের থেকে অর্ডার এসেছে। উনি কিন্তু শুরুতেই বলেছেন যে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত আদিষ্ট হয়ে, মানে ওনাকে আদেশ দেওয়া হয়েছে, এই আদেশটা পেয়েই উনি এই কথাগুলি করতে বলেছেন। এখন ওনাকে কে আদেশ করলো? তো ওনাকে আদেশ করতে পারে আইজিপি, অথবা ওনাকে আদেশ করতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি আগের গভর্নমেন্টের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাকি এই গভর্নমেন্টের স্বরাষ্ট্র মন্ত্রণালয়? চিঠিটা উনি লিখেছেন 24শে ফেব্রুয়ারি। তার মানে এই গভর্নমেন্ট, মানে বিএনপি গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার 1 সপ্তাহ পরের কথা। তো বিএনপি গভর্নমেন্টকে দায়িত্ব নিয়ে কথা বলেছেন যে আওয়ামী লীগের অথবা ছাত্রলীগের যত লোক আছে যারা নাকি জেলখানা থেকে কোনো একটা মামলায় জামিন পেয়ে মুক্তি পাবে, তখন তাদেরকে মুক্তি দেওয়া যাবে না, তাকে আরেকটা মামলায় আদেশ অ্যারেস্ট দেখিয়ে আটকে রাখতে হবে। তাহলে মূল বিষয়টা কি? মূল বিষয় হলো তাকে আটকে রাখতে হবে, তাকে বেরোতে, তাকে মুক্ত হতে দেওয়া যাবে না। আদালত কিন্তু তাকে জামিন দিয়েছে। আদালত তাকে যদি কোনো একটা মামলায় জামিন দেয়, তারপরেও তাকে কোনো না কোনো ছুতা নাতায় আটকে রাখতে হবে। এখানে কিন্তু কয়েকটা বিষয়। একটা বিষয় হলো আটকে রাখতে হবে। 2 নম্বর বিষয় হলো আটকে রাখার জন্য একটা পদ্ধতি তাদের আছে, সেই পদ্ধতিটা জেনুইন না। কারণ শুনে দেখাবে আপনি তো, সে তো অন্য মামলার আসামি না আসলে, কিন্তু তাকে অন্য মামলার আসামি দেখাতে হবে। এবং দেখানোর খুব সুন্দর একটা পদ্ধতি আছে, এটা আগেও ছিল, এখনও আছে। যেমন ধরেন কোনো একটা মামলা হলো, মারামারি হলো, অথবা এক জায়গায় একটা বোমা ফুটলো, ওই বোমা ফোটার কারণে ওখানে হয়তো 250 লোককে আসামি করা হলো। কারণ 250 লোক কি মিলেমিশে একটা বোমা ফোটায়? তা তো আর করে না, একজনে ফোটায়। কিন্তু 250 লোকের নাম থাকে না, কিন্তু আবার ওখানে নাম থাকে মনে করেন 150-200 লোকের নাম থাকে, অথবা 50 জন লোকের নাম থাকে। নাম থেকে পরে লেখা হয় যে আরও অনেকে, আরও প্রায় 2 শতাধিক। তার মানে ওই 2 শতাধিকের মধ্যে যে কেউ যে কোনো সময় ঢুকে পড়তে পারে। তো ওই যে সোনেরেশ বললো, হয়তো ওরকম কোনো একটা মামলা তাকে দেখাই দেবে, তার নাম ওখানে ছিল। ওই যে আরও যে কতগুলো আছে, আরও অনেকে, আরও 2 শতাধিক, অথবা আরও অনেকে যাহাদের দেখিলে চিনিব, এরকম কিছু শব্দ কিন্তু ওই পুলিশের খাতায় পাবেন আপনি। তো সেই আরোর তালিকায় একে ঢুকাই দিতে হবে। কাজটা কি ঠিক হলো? এটা কি আইনের শাসন বলে?
বলেন, আপনারা বলেন ভাই, আপনি যেই শুনেন আপনি এই কথাটা ভাবেন একবার, যে একটা লোক জামিন পেলো অন্য একটা মামলায়, যে মামলায় হোক সেটা, জামিন হওয়া মানে কিন্তু মুক্ত নয়। জামিন হওয়া মানে উনি এখন জেলখানায় না থাকলেও চলবে, ওনাকে বাইরে থাকার অনুমতি দেওয়া হলো। উনি সময় সময় যখন মামলার শুনানি হবে যে হাজিরা দিবেন অথবা কথা বলবেন। এরকম কিন্তু বিএনপির অনেক লিডার এই আওয়ামী লীগ আমলে জামিনে ছিল। কিন্তু এক্ষেত্রে বলা হচ্ছে যদি জামিন তারা পায় তবুও তাদের জেলখানা থেকে বের হতে দেওয়া হবে না। আচ্ছা, আরেকটা কথা, আপনি বুঝবেন কি করে কাকে দিবেন না? বলা হচ্ছে যারা নাকি শারীরিকভাবে সক্ষম, যে তারা দলকে গুছিয়ে আনতে পারে, দলের পক্ষে মাঠে কাজ করতে পারে, এরকম দেখলে আটকাবেন, এরকম না দেখলে আটকাবেন না। এটা হলো আরেকটা জিনিস। তার মানে আপনি ওই যে দুর্বল সাইজের হন, কেউ লিকলিকা হন, তাহলে কোনো সমস্যা নেই, তাহলে বেরিয়ে যেতে দেবেন। মানে পুরো জিনিসটাই আপনি দেখবেন এখানে আইনের নাই, যা কিছু আছে সব গোজামিল। এটা কি আইন করতে পারেন আপনি? এই ধরনের আইনের প্রয়োগের কখনো কোনো আইন আছে, কোনো পদ্ধতি আছে? সরকার বলবে এটা আমরা করতে চাই। আমি এই জিনিসটাই জানতে চাই যে এটা কি সরকারের আদেশ, এটা কি সালাউদ্দিন সাহেবের আদেশ, এটা কি তারেক রহমান সাহেবের আদেশ, নাকি এটা এই ডিআইজি মোহাম্মদ শাহজাহান সাহেবের আদেশ? শাহজাহান সাহেবের আদেশ, শাহজাহান সাহেবকে এই ধরনের আদেশ দিতে পারেন, সালাউদ্দিন সাহেবকে এই ধরনের আদেশ দিতে পারেন। একজন নাগরিক, সে ধরলাম আওয়ামী লীগ করে, ধরলাম সে আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের এখন রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত আছে, ওকে ফাইন, তাহলে স্থগিত আছে, স্থগিত থাকবে। এখন সে আওয়ামী লীগ করতো, সে ওখান থেকে বের হয়ে এসে আওয়ামী লীগের পক্ষে আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য কোনো কাজ করতে পারে, এটা যদি মনে হয় তাহলেই তাকে মামলা দিতে হবে। এখন পুলিশ কী করবে? পুলিশ দুটো কাজ করবে। একটা কাজ হবে, যেই বেরিয়ে আসবে তাকেই বলবে তোমার কিন্তু আটকাই দেবো, কিছু টাকা দাও, তাহলে তোমাকে বলবো তুমি দুর্বল, তুমি বাইরে গেলা। আর যদি টাকা না দাও তাহলে তুমি দুর্বল হলেও সবল, তোমাকে আটকে রাখবো। এটা একটা ঘটনা কিন্তু ঘটতে পারে, ঠিক না? কিন্তু এখন এই যে কাজটা হলো, এই কাজের মাধ্যমে আসলে কি প্রমাণ হলো? যে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। প্রমাণিত হলো যে আগে সরকারে আমার আইনের শাসন ছিল না, এই সরকার আসার পরে এই শাহজাহান সাহেবরা সারা দেশে আইনের শাসন কায়েম করতেছেন, কেউ বেরোতে পারবেন না আপনারা। এই জায়গাটাতে আমার আপত্তি। আমার মনে আছে তারেক রহমান সাহেব বলেছিলেন দায়িত্ব নেওয়ার পর, প্রথম জাতির উদ্দেশ্যে ভাষণের পর, যারা ওনাকে ভোট দিয়েছেন, যারা ওনার বিপরীতে ভোট দিয়েছে, বিপক্ষে ভোট দিয়েছেন, এবং যারা ভোট দেন নাই, কোথাও ভোট দেন নাই, ভোট দিতেই যান নাই, ওনার কাছে সবাই সমান। তাহলে এই যে লোকটা, যিনি একসময় আওয়ামী লীগ করতেন, তারপরে জেলে ছিলেন, এখন জেল থেকে বেরোতে যাবেন, উনিও কি তারেক রহমান সাহেবের কাছে সমান গুরুত্ব পাবেন? অথবা ওনাকেও কি শাহজাহান সাহেব অন্য ৮-১০ জন জামিনপ্রাপ্ত আসামির মতোই সমান গুরুত্ব দিচ্ছেন, নাকি ওনার প্রতি একটু নেতিবাচক দৃষ্টিতে তাকাচ্ছেন? শাহজাহান সাহেব যখন যে কাজটা করছেন, এই কাজটা কি এই সরকারের কাজ? এই কাজটার মাধ্যমে কি এই সরকার সম্মানিত হবে? সরকার সারা দেশের মানুষের কাছে এক ধরনের সহনশীল সরকার হিসেবে পরিচিত হবে? নাকি শাহজাহান সাহেবের এই কাজের মাধ্যমে সারা দেশের মানুষের কাছে এই সরকার একটা প্রতিহিংসা পরায়ণ সরকার হিসেবে প্রমাণিত হবে? কোনটা হবে ভাই? আমি দেখি যে এই যে বিষয়, এই ধরনের ঘটনা যখন ঘটে, এই ধরনের ঘটনা দিয়ে কিন্তু শুরু হয়। ওই যে একটা কথা আছে না, যে বাঁশের চেয়ে কঞ্চি দরো, এক্ষেত্রে আমার সেরকম মনে হয়। এই সমস্ত অতি